পুরোদমে ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ, হামাস চতুর্মুখী এক ভয়ানক যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে 10 মাস ধরে। প্রতিদিন মারা যাচ্ছে অসহায় ফিলিস্তিনিরা। চলমান এই সংঘাতে সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধ অপরাধের বিষয়ে যুক্তরাষ্ট্র একেবারেই নীরব। জানিয়ে দেব যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইসরায়েলে হামলার পরিকল্পনা করতেই এবার ইরাক সফরে যাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান। এদিকে গাজা গণহত্যা নিয়ে যে চাঞ্চল্যকর পরিসংখ্যান দিল আল জাজিরা। আরও জানিয়ে দেব ক্রুজকে অভিযান চালিয়ে 600 রুশ সেনাকে আটকের দাবি ইউক্রেনের। এরপর জানাবো নতুন গাইডিং সিস্টেমের রকেট লঞ্চার সফল উৎক্ষেপণের দাবি কিমের। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলায় আগুন লাগালে মোদির চেয়ার টলমল করে দেব বলছে মমতা। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইরাকি প্রেসিডেন্টের আমন্ত্রণ। ডক্টর মাসুদ পেজেশকিয়ান প্রথম বিদেশ সফরে ইরাক যাবেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান তার প্রথম বিদেশ সফরে ইরাক যাবেন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রাশিদের আনুষ্ঠানিক আমন্ত্রণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাষ্ট্রীয় এই সফর করবেন। খবরে আরো বলা হয়েছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিউ ইয়র্ক জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার আগে ইরাক সফর করবেন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ডক্টর পেজেশকিয়ান প্রতিবেশী এবং মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেবেন বলে ঘোষণা করেছিলেন। গাজা গণহত্যা নিয়ে যে চাঞ্চল্যকর পরিসংখ্যান দিল আল জাজিরা। 1 বছরের কম সময়ের মধ্যেই ইসরায়েলি হামলা গাজায় 40,000-এর বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে। গত বছরের 7 অক্টোবর পর থেকে 320 দিন যাবৎ গাজায় নৃশংস হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েল। তেল আবিবের আকাশ ও স্থল হামলায় গাজা উপত্যকায় এ পর্যন্ত যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে প্রায় 17,000 শিশু, যা উপত্যকাটির মোট শিশুর 2.6%। দিনের হিসেবে ইসরায়েলের হামলায় প্রতিদিন গড়ে 52 শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া প্রতিদিন গড়ে 72 জন নারী ও পুরুষকে হত্যা করেছে ইসরায়েল। হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর এখনো 10,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে তারা বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। যাদের কোনো হদিস নেই তাদের পরিবারের কাছে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয় নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মোট ধারণ ক্ষমতা 19,500 জন। গাজায় যত মানুষ মারা গেছে তাতে ম্যাডিসন স্কয়ার গার্ডেন 2 বার পরিপূর্ণ করা যাবে। যদি প্যারিসে 40,000 মানুষকে একে অপরের পাশে শক্তভাবে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে প্রথম ব্যক্তি নটর ডেমে এবং শেষ ব্যক্তিটি ভার্সাতে থাকবে। লাইনটি দীর্ঘ হবে 24 কিলোমিটার। যদি 40,000 মানুষ হাতে হাত রেখে দাঁড়িয়ে মানববন্ধন করে তাহলে তারা পুরো ম্যানহাটন দ্বীপকে ঘিরে ফেলতে পারবে। মানববন্ধনে এই লাইন শুরু থেকে শেষ পর্যন্ত হাঁটতে একজন ব্যক্তির গড়ে ঘন্টায় 5 কিলোমিটার বেগে হাঁটতে হবে। সময় লাগবে 12 ঘন্টা। 50 কিলোমিটার বেগে চলা একটি গাড়ির ওই লাইন অতিক্রম করতে পুরো 72 মিনিট সময় লেগে যাবে। গাজায় নিহত হওয়া মোট সংখ্যার 18.4% হচ্ছে নারী এবং 33% শিশু। গত বছরের 7 অক্টোবরে আগে গাজায় জনসংখ্যা ছিল প্রায় 20 লাখ, যার অর্ধেকই শিশু। উপত্যকাটিতে যে পরিমাণ শিশুকে হত্যা করা হয়েছে তা দিয়ে অন্তত 550টি শ্রেণীকক্ষ পূর্ণ করা সম্ভব ছিল। ইসরায়েল গত 10 মাসে কমপক্ষে 500টি স্কুলকে লক্ষ্যবস্তু করে বোমাবর্ষণ করেছে এবং সেগুলো ঘুরিয়ে দিয়েছে। ইসরায়েলের দীর্ঘ এই হামলায় গাজার ফিলিস্তিনি শিশুরা হারিয়েছে সম্পূর্ণ একটি শিক্ষাবর্ষ, যাতে তাদের দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। ক্রুজকে অভিযান চালিয়ে 600 রুশ সেনাকে আটকের দাবি ইউক্রেনের। রাশিয়ার ক্রুস্ক অঞ্চলে 3 সপ্তাহের সামরিক অভিযানে 600 রুশ সেনাকে আটক এবং 100টি বসতি দখলের দাবি করেছে ইউক্রেন। কিয়েভের কমান্ডার ইন চিফ জেনারেল অলেকসান্ডার সিরস্কি এমন দাবি করেছেন। সিরস্কি বলেন সীমান্ত অঞ্চলে নতুন করে 30,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। তারা পাল্টা হামলা চালাতে চাইছে এবং ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনা করছেন। তবে রাশিয়ার এমন প্রচেষ্টা প্রতিহত করা হচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। কিয়েভে এক সম্মেলনে সিরস্কি স্বীকার করেছেন ক্রুস্ক অঞ্চলে অভিযান চালানোর একটি লক্ষ্য হল ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়ার সেনাদলকে সরানো। সাম্প্রতিক মাসগুলোতে রুশ বাহিনী ক্রমাগত ইউক্রেনের
ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। তারা এখন পকরভস্ক থেকে প্রায় 7 মাইল 11 কিলোমিটার দূরে অবস্থান করছেন। ইউক্রেনের সেনাবাহিনী ও পরিবহন খাতের জন্য পকরভস্ককে একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। রুশ বাহিনী এখন পকরভস্ক থেকে কুরাখোভ শহরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সিরস্কি বলেন, ইউক্রেনের দখল করা দক্ষিণাঞ্চল থেকে কিছু সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্য জায়গা থেকে সেনা প্রত্যাহারের চেষ্টা করছে রাশিয়া, তবে পকরভস্কে তারা তাদের তৎপরতা বাড়াচ্ছেন। সিরস্কির অভিযোগ, রাশিয়া সরবরাহ লাইনগুলোতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন। সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডনেস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর অবস্থান জোরদার করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি কুরস্ক অঞ্চলে ইউক্রেনের চালানো অভিযানকে আত্মরক্ষামূলক বলে উল্লেখ করেছেন। জেলেনস্কি দাবি করেন, রাশিয়া যেন নতুন করে আর ইউক্রেনের জমি দখল করতে না পারে তা নিশ্চিত করতে এমনটা করা হয়েছে। রাশিয়ার ভূখণ্ডকে নিজেদের অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা ইউক্রেনের নেই। ইউক্রেনের রাশিয়া নতুন করে বড় হামলা শুরু করার পর জেলেনস্কি এই মন্তব্য করেছেন। ইউক্রেনের বিমান বাহিনী বলছে, রাশিয়ার 81টি ড্রোন, 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী বলছে, তারা 5টি ক্ষেপণাস্ত্র, 60টি ড্রোন ধ্বংস করতে পেরেছে। নতুন গাইডিং সিস্টেমের রকেট লঞ্চার সফল উৎক্ষেপণের দাবি কিমের। নতুন গাইডিং সিস্টেম সমৃদ্ধ 240 মাল্টিপল রকেট লঞ্চারের সফল উৎক্ষেপণের দাবি করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। 3 মাস আগে উত্তর কোরিয়া বলেছিল, তারা দেশের সামরিক বাহিনীকে 240 মাল্টিপল রকেট লঞ্চারের মতো অস্ত্রে সুসজ্জিত করতে যাচ্ছে। এ ধরনের রকেট দক্ষিণ কোরিয়ার রাজধানীর সিউল এবং এর আশপাশের এলাকায় আঘাত করতে সক্ষম। বিশ্ব থেকে বিচ্ছিন্ন পারমাণবিক অস্ত্রের শক্তিধর দেশটি সাম্প্রতিক সময়ে মস্কোর সঙ্গে তার সামরিক সম্পর্ক জোরদার করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য এসব অস্ত্রশস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার পাঠানোর আগে নিজেদের উৎপাদন বাড়ানোর ফল হিসেবে এই পরীক্ষাগুলো চালাচ্ছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া আগে থেকেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়ার গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ জানিয়ে আছে। তবে পিয়ংইয়ং তাদের এই দাবিকে অযৌক্তিক হিসেবে অভিহিত করে আছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানায়, মাল্টিপল রকেট লঞ্চারগুলো চলাচল করার এবং গোলাবর্ষণের ক্ষমতার আধুনিকায়ন করা হয়েছে, যা সমস্ত সূচকের মাধ্যমে সুবিধাজনক হিসেবে প্রমাণিত হয়েছে। আধুনিকায়নের এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে নতুন প্রয়োগ করা গাইডিং সিস্টেম, নিয়ন্ত্রণ করার ব্যবস্থা এবং ধ্বংসলীলা চালানোর সক্ষমতা। কোনো বিস্তারিত বর্ণনা ছাড়াই বার্তা সংস্থাটি আরও জানায়, পরীক্ষা চালানোর সময় কিম জং উন নতুন এই আর্টিলারি যন্ত্রাংশ উৎপাদনের বিষয়ে এবং সেনাবাহিনীকে সেগুলোর মাধ্যমে সুসজ্জিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এদিকে মাত্র 2 দিন আগে সুসাইড ড্রোন তৈরির ঘোষণা দেওয়ার পরপরই নতুন সমরাস্ত্র পরীক্ষার বিষয়টি এলো। মনুষ্যবিহীন এই আকাশযানগুলো অনেকটা গাইডেড মিসাইলের মতো শত্রুর অবস্থান লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম। বাংলায় আগুন লাগালে মোদির চেয়ার টলমল করে দেব বলছে মমতা। আরজিকর হাসপাতালে নারী শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ। সেখানে আজ 12 ঘন্টার বাংলা কর্মসূচি চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। এদিন কর্মসূচি পালন করতে আসা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ আজও কাঁদানে গ্যাস ব্যবহার করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন মোদী নিজে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তার রাজ্যকে অস্থিতিশীল করা হয় তাহলে মোদীকে গদি থেকে সরিয়ে দেওয়া হবে। মমতা বলেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলেন। ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদী বাবু, আপনারা পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্ট থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহার, ঝাড়খণ্ড, দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা টলমল করে দেব। মমতারা বলেন, বিজেপির মতো অত্যাচারী, অহংকারী, চক্রান্তকারী আমি দেখিনি। প্রধানমন্ত্রী শুধু এজেন্সি লাগিয়েছেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে ঘটনায় তো পদত্যাগ করেননি। পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন ঘেরাও কর্মসূচি দিয়েছিল ছাত্র সমাজ। এ নিয়েও কথা বলেছেন মমতা। তার দাবি, নবান্ন ঘেরাওয়ের মাধ্যমে লাশ ফেলতে চেয়েছিল বিজেপি, যেন আন্দোলন উস্কে দেওয়া হয়, কিন্তু পুলিশ এমনটি হতে দেয়নি। তিনি বলেছেন, গতকাল ওরা লাশ চেয়েছিল, পুলিশ সংযত ছিল, রক্ত দিয়েছে, ধৈর্য দেখিয়েছে
পুলিশকে স্যালুট। অপরদিকে আরজি করের ধর্ষণের সঙ্গে জড়িতদের ফাঁসি দেওয়া নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ঘটনা দুর্ভাগ্যজনক, চেয়েছিলাম ফাস্ট ট্রাক নিয়ে গিয়ে ফাঁসি দিতে। ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি। রাজ্যের হাতে ক্ষমতা থাকলে 7 দিনে ফাঁসি দিতাম। আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে ধর্ষণ বিরোধী বিল পাশ করা হবে।